নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন একটি অসাধারণ ছোট গল্প। আজকের গল্পের নাম শুনো শিব। লিখেছেন প্রখ্যাত অধ্যাপিকা লেখিকা বাণী বসু। আমার নাম জ্যোতি। জ্যোতি নয়, জ্যোতি। বর্গীয় জ আর অন্তঃস্থ জয়ের মধ্যেকার এই তফাৎটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। কেন যে এই তফাৎ, তা নিয়ে খুব অল্প বয়সেই আমার মধ্যে একটা আবছা কৌতূহলের জন্ম হয়েছিল। আমার সঙ্গে আমাদের ক্লাসে আর এক জ্যোতি পড়ত। সে বর্গীয় জয়ের জ্যোতি। মাস্টারমশাইরা দুজনকে তফাৎ করবার জন্যে আমাকে ডাকতেন ওয়াইতি। অবিকৃত জ্যোতি নামের সম্মান আমার সহপাঠী পেত, এবং তাই নিয়ে একটু বড় হতে না হতেই সে কলার তুলতে শুরু করে। আর একদল মাস্টারমশাই ছিলেন, তারা আবার বলতেন জ্যোতি দ্য ব্রাইট আর জ্যোতি দ্য ডার্ক। স্কুলে পড়ার ওই বয়সে যখন ঠ্যাং সবে বেখাপ্পা রকমের লম্বা হতে শুরু করেছে, গাল খসখস করছে, কপালে গালে দু চারটে ব্রণও কিছুকি মারছে, সেই লজ্জাকর মুখ চোরার সময়ে জ্যোতি দ্য ডার্ক কিংবা ওয়াইতি ডাক আমাকে যে কি ভয়ানক আত্মগ্লানির কটাহে নিক্ষেপ করত, তা একমাত্র আমি জানি। মাস্টারমশাইরা একজনও আমায় পছন্দ করতেন না। প্রাণপণে পড়া মুখস্থ করলেও না, অঙ্ক সব মিলে গেলেও না। হাতের লেখা ভালো করেছিলুম অনেক অভ্যাস করে করে, কিন্তু তাতেও তাদের অপছন্দের নিরেট দেয়াল ভেদ করতে পারিনি। কিন্তু অভয়পদ স্যারের যেন আমার ওপর একটা বিজাতীয় ঘৃণা ছিল। কেমন একটা আক্রোশ কাজ করত ওর আমার প্রতি সব ব্যবহারের পেছনে। উনি পড়া জিজ্ঞেস করবেন বলে বিশেষ করে ওর ক্লাসের পড়া ভালো করে তৈরি করে যেতুম। ভেতরের সমস্ত কাঁপুনি সংযত করে সঠিক সুন্দর উত্তর দিচ্ছি। উনি মাঝপথে থামিয়ে দিতে ছড়া কেটে উঠতেন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ক্লাসে ইতস্তত হাসি শুরু হতো। আমি লজ্জায় ক্ষোভে বেগুনি হয়ে দাঁড়িয়ে থাকতাম। এই অভয়পদবাবু একদিন সুমেজাজে থাকায় এবং বাইরে তুমুল বৃষ্টি হওয়ায় ক্লাসে গল্পগুজব হচ্ছিল। হঠাৎ উনি বললেন, একটা থট রিডিংয়ের ম্যাজিক দেখবি? জ্যোতি দ্য ডার্ক। ওঠো বাবা। আমি উঠে দাঁড়াতে কিছুক্ষণ সেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ডান হাতের দুটো আঙুল মুখের সামনে ঘোরাতে লাগলেন। তারপরে বললেন, জ্যোতি দ্য ডার্কের তো দেখছি তিনটে দিদি আছে। সত্যি? সত্যি। আশেপাশে সবাই আমায় জিজ্ঞেস করতে লাগলো। আমি কথা বলতে পারছিলাম না। ঘাড় নেড়ে হ্যাঁ বলে বসে পড়েছিলাম। আমি থাকি শিকদার বাগান লেনে। অভয়পদবাবু আসতেন বরানগর থেকে। আমাদের বাড়ির কারোর সঙ্গেই কোনো সম্পর্ক ছিল না, থাকবার কথা নয়। তবু অভয়পদবাবু কি করে আমার তিন দিদির কথা জানলেন? ধূর্ত চোখে আমার দিকে চেয়েছিলেন অভয়পদবাবু, যেন আমার তিন দিদি থাকা ব্যাপারটা খুব দূষণীয়, প্রায় অশ্লীল, ব্রণ ওঠার মতোই অশ্লীল। তখন অভয়পদবাবু প্রত্যেকটি শব্দ চেটে পুটে খেতে খেতে বলছেন, এই যতটা না জন্মালেও কোনো ক্ষতি ছিল না। এই ধরনের ছেলেপুলেরাই বাপ মায়ের চক্ষুশূল হয়ে থাকে। অভয়পদবাবু এই চূড়ান্ত ঘোষণাটি করবার পর টিফিনের ঘণ্টা পড়ে গেল। মনে হলো
সহপাঠীরা ঘৃণা এবং ভয়ের দৃষ্টিতে আমার দিকে চাইতে চাইতে বেরিয়ে যাচ্ছে। আমার সিদ্ধাড়া দিয়ে হিমের স্রোত, গলা শুকিয়ে কাঠ, হাত পা কাঁপছে। কোনো ক্রমে নিজের বই খাতা ব্যাগে ভরে সবার শেষে ঘর থেকে বেরোতে বেরোতে অনুভব করলুম, আমার শুধু বাবা মা কেন, একজন বন্ধুও নেই। এই বিশাল জগতে আমি একদম একা। টিফিনের পয়সায় সেদিন কিছু খেলুম না। আইসক্রিম কেনবার ছল করে স্কুল গেটের বাইরে বেরিয়ে এলুম। তারপর এদিক ওদিক দেখে বড় রাস্তা পার হয়ে দেশবন্ধু পার্কের দিকে হাঁটা দিলুম। দুপুর বেলাটায় দেশবন্ধু পার্ক ফাঁকা ফাঁকা থাকে। আমার একটা প্রিয় কলকে ফুলের গাছ ছিল। গাছটার তলায় বসে হাঁটুর উপর মাথা রেখে প্রথমটায় খানিকটা গরম চোখের জল বেরিয়ে যেতে দিলুম। তারপর প্রতিজ্ঞা করলাম আর স্কুলে যাব না। বাড়ির থেকেও নিজেকে আস্তে আস্তে মুক্ত করে নেব। সত্যি তো, আমি যে বাবা মার চক্ষুশূল এই বিষয়ে কোনো বুদ্ধিমান ব্যক্তিরই সন্দেহ থাকতে পারে না। বাবা অত্যন্ত রাশভারী, কড়া প্রকৃতির মানুষ। এতদিন ভাবতুম অনেক বড়, প্রায় বুড়ো বলেই বাবা আমার সঙ্গে কথা বলেন না। এখন বুঝতে পারছি তা নয়, আসলে চক্ষুশূল, আমি চক্ষুশূল। চোখ বুজে মনে করবার চেষ্টা করলেই দেখতে পাচ্ছি, ওই তো বাবা দাদাকে ডেকে কি বললেন, ওই তো দিদির সঙ্গে মেজদির সঙ্গে, ওই তো এমনকি ছোটদির সঙ্গেও বাবা কথা বলছেন। কই দিনের পর দিন যায়, বাবা সোজাসুজি মুখোমুখি আমার সঙ্গে তো কথা বলেন না। বড় জোর পড়াশোনা কেমন হচ্ছে কিংবা কোথায় চললে। আর মা আমাকে দিনের মধ্যে 7 বার দোকানে পাঠায়, এই হারুর দোকান থেকে একটু গরম মশলা নিয়ে আয়, এই আবার দৌড়ে যা তো জ্যোতি, তোর বাবার দই আনাতে ভুলে গেছি। 1 ঘন্টাও যাবে না, লন্ড্রি থেকে দাদার শার্ট প্যান্ট আনতে হবে। অমনি 1 পাতা সেফটি পিন, ভুলুর জন্য একটা পেন্সিল, ফরমাসের আর শেষ নেই। যে অনুপাতে মা আমাকে খাটায় সেই অনুপাতে আবদার রাখে কি? রাখে না। বিশ্বকর্মার সময়ে ঘুড়ির লাঠাই মাঞ্জার পয়সা মাপা মাপা, দোলের সময়ে পেতলের পিচকিরি আজও হলো না। একটা ভালো ক্রিকেট ব্যাট মা আজও দিচ্ছে, কালও দিচ্ছে। নেমন্তন্ন বাড়িতে যাবার সময় সর্বদা সঙ্গে যাবে ভুলু, মায়ের কোল পোছা। আমার অবশ্য নেমন্তন্ন বাড়িতে যেতে একটুও ভালো লাগে না, কিন্তু ভোজের দিকটাও তো আছে। মাকে কোনোদিন বলতে শুনিনি, জ্যোতি আজ আমার সঙ্গে চল। সেই দিন থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলুম। ঠিক সময় মতো খেয়ে দিয়ে স্কুল ব্যাগ পিঠে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। তারপরে কোনো দিন দেশবন্ধু পার্ক, কোনো দিন গড়ের মাঠ, কোনো দিন গঙ্গার ধার চলে যাই। কিন্তু ভীষণ দীর্ঘ সময় কাটতে চায় না। লোকেরা কী রকম সন্দিগ্ধ দৃষ্টিতে চায়। আমার মনে হয় যে যেখানে আছে সবাই বুঝতে পারছে আমি স্কুল পালিয়েছি। সবচেয়ে মুশকিল হয় বইয়ের ব্যাগটা নিয়ে। ওইটা দেখলেই লোকে ধরে ফেলে আমি স্কুলের ছেলে। সেই জন্যে কোথাও বসার চেয়ে আমার মনে হয় হাঁটাই ভালো। হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেসকোর্স, খিদিরপুর, চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভেতরে ঢুকে সময়টা বেশ কেটে যায়। বাঘের গায়ে কটা ডোরা, শিঙি কটা হাই তুলল, ভালুক কতবার দাঁড়ালো, কতবার পড়ে গেল।
ভোদর যখন মাছ ধরে ডাঙায় ওঠে, মাছটা কিভাবে মুখের মধ্যে ঝটপট করে, এই সব দেখতুম কেমন অন্যমনস্ক হয়ে। একাধিকবার মুশকিলেও পড়লুম। চিড়িয়াখানায় মন দিয়ে শিম্পাঞ্জির খিঁচুনি দেখছি, পিঠের ওপর একটা ভারী হাত পড়ল। যতী না? মুখ ফিরিয়ে অস্পষ্টভাবে চিনতে পারলুম ভদ্রলোককে। বাবার কেমন ভাই হন। বিজয়ার পর সপরিবারে আসেন বছরে একবার। স্কুল থেকে এসেছ? নিজেই সমাধান করে দিলেন সমস্যার। আমি তাড়াতাড়ি বললুম, হ্যাঁ। কোথায় আর সব ছেলেরা? টিচার? আমি বললুম, ওই দিকে আছে, দেখো আবার হারিয়ে যেও না। বাবার ভাই এগিয়ে যান। আর একদিন 5 নম্বর বাসে চড়েছি। লোকের দিকে যাব, লেডিস সিট থেকে এক ভদ্র মহিলা ডেকে বলেন, এই জ্যোতি, জ্যোতি, জায়গা খালি হচ্ছে, এইখানে বসো। আমি দূর থেকেই যথাসম্ভব হাত নেড়ে বোঝালুম আমি বেশ আছি। ভদ্রমহিলা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। আমি ওকে চিনতে পারছি না, কিন্তু উনি আমাকে ঠিকই চিনেছেন। দূর থেকে বিশেষ কিছু বলতে পারছেন না, কিন্তু ওর খুব সন্দেহ হয়েছে। এখন দুপুর 1টা। আমার পিঠে স্কুল ব্যাগ, এই ব্যাগটাই হয়েছে আমার কাল। যতটা পারি ভিড়ের মধ্যে হারিয়ে যাবার চেষ্টা করি। তারপর স্টপ আসতেই নেমে পড়ি। সামনে যে গলি পাই তারই মধ্যে ঢুকে পড়ি। ইস, ভুল হয়ে গেছে। ভদ্রমহিলা প্যাট প্যাট করে দেখছেন। রাস্তা পার হয়ে উল্টো দিকের গলিতে ঢোকা উচিত ছিল। অনেকটা সময় গলিটার মধ্যে ঘোরাঘুরি করে যেই বেরিয়েছি, দেখি ভদ্রমহিলা রাস্তার ওদিক থেকে আসছেন হন হন করে। আমার চোখে চোখ পড়ে গেল। চোখ পাকিয়ে বললেন, একদম নড়বে না, পালাবে না। কাছে এসে একটা হাত পাকড়ে ধরে বললেন, তুমি রমলাদির ছেলে জ্যোতি না? আমাকে চিনতে পারছো না? সুপ্রভাত কাকা। রথিন? আমি বললুম, আপনাকে আমি চিনি না। আপনি কে আমি জানি না। আমার নাম জ্যোতি নয়। জ্যোতি নয়? তাহলে তখন জ্যোতি বলে ডাকতেই বাসের মধ্যে সাড়া দিলে যে? আমার নাম ব্রতী। আমি শুনেছি ব্রতী। তাহলে আমাকে দেখে বাস থেকে নেমে পড়লে কেন? এই গলির মধ্যে ঢুকেছিলে কেন? লুকোবার জন্যে নয়? আমি বললুম, আমি একটা ঠিকানা খুঁজছি, খুব দরকার। আমার বাবার খুব অসুখ, মা পাঠিয়েছে, এক জ্যাঠামশাইয়ের বাড়ি। তাই? মিথ্যে কথা বলা হচ্ছে? বাবার অসুখ, মা পাঠিয়েছে? কি নাম তোমার বাবার? গা ভর্তি ঘৃণা নিয়ে আমি উচ্চারণ করলুম, অভয়পদ মজুমদার। এত চট করে বললুম যে ভদ্র মহিলা থতিয়ে গেলেন। বললেন, কি ঠিকানা খুঁজছ? তোমাকে একেবারে রমলাদির ছেলে জ্যোতির মতো দেখতে। না, জ্যোতি এতটা কালো নয়, এত রোগাও নয়। যাক, কি ঠিকানা যেন খুঁজছিলে? আমি বললুম, 25-এর 1 বকুল বাগান রো না রোড গুলিয়ে ফেলেছি। বাড়িটা দেখলেই আমি চিনতে পারবো। ভদ্রমহিলা বললেন, কিছু মনে করো না, আমার এক আত্মীয়ার ছেলের সঙ্গে তোমার খুব মিল। যাও, তোমার দেরি করিয়ে দিলুম। আমারও দেরি হয়ে গেল। হাত ঘড়ির দিকে একবার চেয়ে উনি আবার বাস স্টপে গিয়ে দাঁড়ালেন। আমি বকুল বাগানের মধ্যে সেধিয়ে যেতে থাকলুম। সারা কলকাতা, দক্ষিণেশ্বর থেকে লেক কালীবাড়ি পর্যন্ত ঘুরে বেড়াতুম, কিন্তু পথও আমায় টানত না। কোনো কিছুকেই আমার বিন্দুমাত্র আকর্ষণীয় বলে মনে হতো না। এই সমস্ত বাড়ি ঘর, ইট কাঠের দৈত্য সব
গলি রাস্তা মোড় অজানা এক জনহীন গ্রহের জনহীন। এত মানুষ বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ফুটপাতে ভিড় করে যাচ্ছে, দোকান বাজার গম গম করছে, কিন্তু আমার মনে হতো কেউ নেই, কেউ কোথাও নেই, যেন সিনেমা দেখছি। টিকিটের পয়সা জমিয়ে জমিয়ে এক একদিন কোনো হলে ঢুকে পড়তুম। সারাদিন ঘোরা, খাওয়া দাওয়া নেই, পর্দার হট্টগোল কান ফাটিয়ে দিত। তুমুল নাচ গানের দিকে তাকিয়ে তাকিয়ে আমার কোমর উরু সব ব্যথা করত। রক্ত অস্বস্তিকর রকমের গরম হয়ে উঠত। সস্তার সিট, চারপাশ থেকে অশ্রাব্য খিস্তি, সিটি বেজে উঠছে। পর্দার নাচিয়ে মেয়েটির পেটের দিকে আঙুল দেখে পাশের সিটের লোক বলতো, কি খোকা, পছন্দ হয়? জবাব না দিলে ছাড়ত না। স্কুল পালিয়ে তো দেখতে এসেছ, পছন্দটা বলতে দোষ কি? আমার সঙ্গে মেলে কিনা দেখতুম বলে লোকটা খা খা করে হাসত। পান গুন্ডি খাওয়া, কালো মাড়ি, কালো দাঁত দেখা যেত। আমার ভেতরটা গুলিয়ে উঠত। ইন্টারভ্যালের সময়ে উঠে পড়ে বাড়ির দিকে হাঁটা দিত, হেঁটে হেঁটে সময় ভরানো। কোনো কোনো দিন সময় ঠিক রাখতে পারতাম না, হা ক্লান্ত হয়ে আগে আগে বাড়ি ফিরতুম। মা বলতো, কিরে আজ সকাল সকাল ছুটি হয়ে গেল? বলতুম, হ্যাঁ, একজন টিচার মারা গেছেন। কোন টিচার রে? আহা, ছেলে মেয়ে আছে। গম্ভীরভাবে বলতুম, পুরনো টিচার, আমি ঠিক চিনি না। একদিন খুব দেরি হয়ে গেছে, পা টিপে টিপে বাড়ি ঢুকছি। নিচের দালানে মৃদু আলো জ্বলছে। সিঁড়ির ওপর থেকে একটা খুব জোরালো নারী কণ্ঠ ভেসে এলো, কেমন চেনা চেনা। না রমলাদি, তোমার জ্যোতিকে আজ আর দেখা হলো না, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আসলে কি জানো, 5 নম্বর বাসে কমাস আগে একটা জ্যোতির মতো ছেলেকে দেখলুম, পিঠে ব্যাগ। আমি জ্যোতি, জ্যোতি, কোথায় যাচ্ছ বলে ডাকতে নেমে বকুল বাগানের মধ্যে ঢুকে গেল। তো আমিও নেমে ছেলেটাকে পাকড়েছি। কি ভুল দেখো, ছেলেটার নাম ব্রতী। বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, জ্যাঠার বাড়িতে খবর দিতে এসেছে। বরানগরে থাকে, স্কুলের টাইমে এসেছে বকুল বাগান। তা ছেলেটাকে ছেড়ে দিলুম, কিন্তু তারপর মনে হলো স্কুলের ব্যাগ কেন পিঠে, আর ধরতে পারলুম না। সেই থেকে মনটা খচখচ করছে। ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে নামছেন। আমি তৎক্ষণাৎ দালানের অপর প্রান্তে সিঁড়ি দিয়ে নেমে উঠোনের ওদিকে কলতলা, তার মধ্যে। মিনিট 10 পরে আস্তে আস্তে বেরিয়ে ওপরে উঠছি। মা রান্নাঘরের থেকে বেরিয়ে বলল, কিরে জ্যোতি, আজ এত দেরি যে? উফ, আমি আর বানাতে পারি না। ড্রিল স্যার ডিটেন রেখেছিলেন, যা মুখে আসে তাই বললুম। ডিটেন রেখেছিলেন কেন? মার ভুরু কুঁচকে উঠল। ড্রিল পারিনি তাই। ড্রিল কি মুখস্থ করা যায় না? পারলে ডিটেন করবে? আসপত্তা তো কম নয়। মা বিরক্ত মুখে গজগজ করতে করতে ভেতরে ঢুকে গেল। দোতলায় উঠতে মেজদি বলল, হ্যাঁ রে জ্যোতি, স্কুল থেকে ফিরেই কল ঘরে ঢুকেছিলি কেন রে? বাথরুম পেয়ে গিয়েছিল। মেজদি বলল, দিদি দেখেছিস জ্যোতিটা কি ভীষণ কালো আর রোগা হয়ে গেছে? দিদি বলল, তাই তো বুলু, ঠিক বলেছিস তো। হ্যাঁ রে জ্যোতি, আজকাল তো আমার কাছে সংস্কৃত দেখাতে আসিস না, দাদার কাছে অঙ্ক ইংরেজি দেখাতে তো দেখি না। আমি উত্তর দিচ্ছি না দেখে দিদি এগিয়ে এসে আমাকে ঝাঁকানি দিল।
কিরে, কথা বলছিস না যে? এ কি, তোর হাতগুলো কি ময়লা রে, কি নোংরা তুই, ছি ছি। মা নিচে থেকে ডাকলো, যতি, জল খাবার খেয়ে যা। লুচি ভাজার গন্ধ আসছিল। আমি সিঁড়ির দিকে পা বাড়াতেই দিদি বলল, সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসবি যতি। খেতে বসে কিন্তু আমার বমি পেতে লাগলো। কোনো ক্রমে একটা লুচি গলাধঃকরণ করে আমি উঠে পড়লুম। মা অবাক হয়ে বলল, তোর জন্যে টাটকা ভেজে তুললুম, তা খেয়ে উঠছিস যে? আমারই ঝকমারি হয়েছিল দেখছি। ভালো লাগছে না, কোনো মতে বলে আবার সিঁড়ি দিয়ে উঠছি। দেখি দুই দিদি তখনও সিঁড়ির মাথায় গুলতানি করছে। আমাকে উঠতে দেখে দিদি কি যেন বলতে বলতে আমার দিকে এগিয়ে এলো, আর আমার ভেতর থেকে কতদিনের ঘেন্না, কষ্ট, রাগ, দুঃখ, খালি পেটে রাস্তায় রাস্তায় ঘোরার অনিয়ম সমস্ত হড়হড় করে বমি হয়ে বেরিয়ে আসতে লাগলো। ভীষণ কষ্টে আমি সিঁড়ি টপকে নিচে পড়তে থাকলাম। প্রচণ্ড লাগলো মাথায়, তারপর সব কালো। মাথাটা পরিষ্কার হতে চোখ মেলে দেখি অনেক জোড়া চোখ আমার ওপর। মাথার যেখানটায় লাগছে সেখানে ঠান্ডা কিছু চেপে ধরেছে কেউ। চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে কেউ। চোখ মেলতে দেখে মা আতঙ্কিত গলায় বলল, জ্যোতি, জ্যোতি, ও জ্যোতি, বমি করে অমন অজ্ঞান হয়ে গেলি কেন? খুব লেগেছে মাথায়? গাটা গরম গরম লাগছে? কখন থেকে শরীর খারাপ হলো? মা একটানা বকেই যাচ্ছে। দিদি বলল, মা, ওকে এখন কথা বলিও না, দাঁড়াও, ওর জামা টামাগুলো পাল্টে দিই। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। বলু, বালতি করে জল নিয়ে আয় তো। আমার নড়াচড়া করার ক্ষমতা নেই। কথা বলবার চেষ্টা করলেও বলতে পারছি না। শরীরটা যেন কাঠের মতো শক্ত। আমি দেখতে পাচ্ছি বমিতে মাখামাখি কাঠের মতো আমার শরীরটা মেঝেতে পড়ে আছে। সেটাকে ঘিরে মার দুই দিদি। মেজদি জল নিয়ে এলো, খোসা ছাড়াবার মতো করে জামা কাপড় ছড়িয়ে নিচ্ছে দিদিরা। মুখটা কাত করে ভালো করে গামছা ভিজিয়ে ধুয়ে দিচ্ছে মুখ। আমার চোখ দুটো কড়ি কাঠের দিকে চেয়ে আছে। গায়ে পাউডার দিয়ে দিল মেজদি। কোমরের ওপর চাদর চাপা দিয়ে দিদি আমার প্যান্ট খুলে নিল, পাজামা পরিয়ে দিল, পায়ের পাতাগুলো ঘষে ঘষে মুছিয়ে দিচ্ছে। কি বিশ্রী দেখতে আমাকে, ঠিক একটা পোড়া কাঠের টুকরোর মতো। কানগুলো মস্ত বড় বড়, লতপত করছে। মাথার পেছনের চুল খাড়া খাড়া। ঠোঁটের ওপর মুখের কালি যেন গাঢ় হয়েছে। এমন স্পষ্টভাবে নিজেকে আমি কি করে দেখতে পাচ্ছি? চোখের ওপর একটা আয়না ধরা আছে নাকি? তারপর দেখলাম মা ভয়ার্ত গলায় বলছে, বুলু, ডাক্তার ডাক। ও ওরকম কড়ি কাঠের দিকে চেয়ে রয়েছে কেন? ও সাড়া দিচ্ছে না কেন? জ্যোতি, ও জ্যোতি। আমি তখন বললুম, মা, জ্যোতি মানে কি? আমার নাম জ্যোতি কেন? তোমরা সবাই কেন আমার ওপর এত বিরূপ? কেন? আমি কি করেছি মা? দেখতে পেলুম মা আমাকে ঝাঁকাচ্ছে আর কাঁদছে। জ্যোতি, জ্যোতি রে, অমন করে চেয়ে আছিস কেন? আমার কথা শুনতে পাচ্ছিস না? বুঝতে পারলুম মা আমার কথা আদৌ শুনতে পায়নি। তখন আমার খেয়াল হলো আমি মাকে কথাগুলো বললুম রাস্তার দিকের জানলার কাছ থেকে, যদিও আমার কাঠের মতো শরীরটা পড়ে আছে দরজার কাছে মেছে। দুই দিদি আর মা শরীরটাকে অনেক কষ্টে তুলে তক্তাপোষে শোয়ালে। দিদি বলল, মা, কেঁদো না, পড়ে গিয়ে এরকম হয়েছে।
কি যে মুশকিল, দাদার এখনো পাত্তা নেই। বাবা কখন আসবে কে জানে। বলু, তুই ও বাড়ি থেকে টুলটুলকে ডেকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যা। মেজদি উঠে দাঁড়িয়ে বলল, টুলটুলকে আর ডাকবার সময় নেই, আমি যাচ্ছি। মেজদি এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। জানলার কাছ থেকে আমি আমার চোখ দুটোকে প্রাণপণে বুঝিয়ে চেষ্টা করতে লাগলুম। মা ভীষণ ভয় পাচ্ছে, ক্রমাগত কাঁদছে আর দুর্বল গলায় বলে যাচ্ছে, জ্যোতি, জ্যোতি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? কি হবে এখন? শিলা, কি হবে? দিদি ক্রমাগত আমার শক্ত হাতে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মা চুপ করো, কাঁদছো কেন? অসুখ বিসুখ মানুষের হয় না? আস্তে আস্তে জানলার কাছেই আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ খেয়াল হলো ঘরে বাবা, ভুলু, দাদা, ডাক্তারবাবু, পেছনে ছোটদি, মেজদি। ডাক্তারবাবু আমার নাড়ি দেখছেন। বাবার পরনে এখনো কোর্টের পোশাক। বাবা আমার পায়ের কাছে বসেছেন, পা দুটো নিজের কোলে তুলে নিয়েছেন। আমি শুনতে পাচ্ছি বাবা তারস্বরে বলে চলেছেন, নারায়ণ নারায়ণ, দুর্গে দুর্গতি নাশিনী, এ কি বিপদ মা! আর কেউ আসতে পারছে না। বাবার ঠোঁট নড়ছে কি নড়ছে না। জানলার ধার থেকে এখন আমি ঘরের মাঝখান অবধি সরে এসেছি। কীরকম দেখলেন অবিনাশদা? আরে প্রেশারে ভীষণ লো, একটা ফিটের মতো হয়েছে মনে হচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে একটা। খাটের পাশে দাঁড়িয়ে আছি আমি, একটু হাত বাড়ালেই ছুঁতে পারবো কান্নায় ভিজে মুখ মাকে। চোখ ছলছল করছে দিদির, এতক্ষণ একলা একলা সমস্ত দায়িত্ব বহন করে। মেজদি উদ্বেগে ঝুঁকে আছে, ভুলু ভয়ের চোটে মুখে একটা আঙুল পুড়ে দাঁড়িয়ে রয়েছে খাটের মাথার দিকে। বাবা অনেক দূরের মানুষ এখনো, জ্যোতির পা কোলে করে জপ করে বলছেন। দাদা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখ শুকনো। আমি প্রত্যেককে ছুঁয়ে ছুঁয়ে জিজ্ঞেস করলুম, আমার নাম জ্যোতি কেন? জ্যোতি মানে বিরতি, ক্ষান্তি। বড় বিরক্ত হলে মানুষ তবে ক্ষান্তি চায়। বাবা মা, আমি তোমাদের ভীষণ বিরক্ত করেছি, উত্ত্যক্ত করেছি। আমার হাত থেকে তোমরা মুক্তি চাও আমি জানি। এই তো তোমাদের কত আদরের বড় ছেলে রয়েছে গোপাল, শান্ত সৌম্য মুখ, চোখে সোনালি চশমা। তোমাদের সাধ পূর্ণ করতে কত জলপানি পায়, কত বড় বড় বই পড়ে, কত জানে। ওই তো তোমাদের বড় আদরের বড় মেয়ে শিলা, কি সুন্দর ফর্সা, ঠিক মায়ের চেহারা পেয়েছে বলে সবাই। বিয়ে পাশ করে গেল গত বছর। জ্যোতি কোনো দিনও পারবে না। তোমাদের মেজ মেয়ে বুলু বাড়ির আর এক ছেলের মতো, সব দিকে নজর আছে, সেও কত যত্নের। বিকেলবেলা মা যখন 3 মেয়ের চুল বেঁধে দেয়, তখন বোঝা যায় কত যত্নের, কত ভালোবাসার মেয়ে সব। চমৎকার গান করে, বড় বড় বই পড়ে, ভালো ভালো পাস করে। আর সব থেকে ছোট ভুলু, ও তো আদরের দুলাল, সব সময়ে মায়ের পায়ে পায়ে, মায়ের কোল পোছা কোলেরটি। এই চাঁদের হাটে জ্যোতি, ক্ষমা দাও মা, বড় ঘেন্না, মুখে ব্রণ, 12 বছরেই গোপ উঠছে, কাঠি কাঠি পা, কোনো কিছু মাথায় যেতে চায় না, ভালো লাগে না কিছু। আমি আর স্কুলে যাব না। শরীরের যন্ত্রগুলোর মধ্যে দিয়ে শিরশিরে হাওয়ার মতো শব্দগুলো ফিস ফিস করে বেরোলো। বাবা বললেন, অবিনাশদা, ও কিছু বলল? ডাক্তারবাবু ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, জ্যোতি কিছু বলছো?
আমি পাঠাচ্ছি আমার বার্তা, আমার শরীর সেটা কিছুতেই ধরতে পারছে না। ডাক্তারবাবু বলেন, ও শুধু গোঙাচ্ছে। তিনি ইঞ্জেকশনের সিরিঞ্জ বার করলেন। দিদিরা বলে আমি নাকি বুভুক্ষুর মতো ঘুমিয়েছিলুম, একটা হাঁ ঘুম ঘুম মানুষের মতো। একবারও নড়িনি, একবারও পাশ ফিরিনি। কি করে নড়বে? আসলে আমি তো কড়ি কাঠের কাছে, ঘরে মৃদু সবুজ আলো জ্বলছে। মা আমাকে ছুঁয়ে শুয়েছিল, বাবা অন্য ঘর থেকে মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছিলেন। বেশ খানিকক্ষণ ধরে আমার বুকের ওঠাপড়া দেখে মাকে জিজ্ঞেস করছিলেন, কি গো, কি বুঝছো? ও ঘুমোচ্ছে না অজ্ঞান হয়ে আছে? মা বলছিল কাঁদো কাঁদো গলায়, আমি তো সেটাই বুঝতে পারছি না। শিলু, তোর কি মনে হচ্ছে? ও ঘুমোচ্ছে মা, ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে গেলেন না, তারই এফেক্ট বলছিস? বাবা যেন হাঁপ ছেড়ে বললে, তাছাড়া কি, তুমি শুতে যাও। পরদিন সকালে ঘুম ভাঙল না, দুপুরেও না। বিকেলে যখন পশ্চিমের জানলা দিয়ে রাঙা রোদ ঘরের মেঝে এসে পড়েছে, তখন আমার ঘুম ভাঙল। ঠিক সেই সময়টায় ঘরে কেউ ছিল না। আমি জেগে উঠে বুঝতে পারিনি ওটা বিকেল। ওপর থেকে দেখলুম একটা শূন্য ঘরে তক্তাপোষের বিছানার ওপর জ্যোতি শুয়ে আছে, গায়ের চাদরটা কোমরের কাছে, ঘরে রোদ। আমি ভাবলুম ভোর হয়েছে। পশ্চিমের জানলা দিয়ে যে সকালবেলা রোদ আসতে পারে না, অতএব আমার খেয়াল ছিল না। বিশেষত আমি রয়েছি কড়ি কাঠে, উপর হয়ে দেখছি ঘরটা। কিন্তু পাশের বাড়িতে ঝাঁটার শব্দ, জানলার ঠিক বাইরে টিউবওয়েলে সকালে একটা মস্ত লাইন পড়ে যায়, তার হট্টগোল চেঁচামেচি এইসব মেশানো থাকে সকালের হাওয়ায়। সেগুলো পাচ্ছিলুম না, তাই কেমন গা ছমছম করছিল। এ যেন অন্য কোথাও কার সকাল, একা, আমি একা। পাশ ফেরবার চেষ্টা করলুম, যেন একটা পাথরকে নাড়াচ্ছি, এমনি শক্ত ঠান্ডা হয়ে আছে শরীরটা। ছর্দি ঘরে এলো, ছর্দির মাথায় কষে আঁট করে বাঁধা দুটো মোটা মোটা বিনুনি, একটা খয়েরি রঙের ডুরে শাড়ি, খয়েরির ওপর হলুদ ডুরে, ছর্দির মুখে আলতো পাউডার, কপালে টিপ। এখন অর্থাৎ সকালে ছর্দির চুল ভিজে এলো থাকবার কথা, মুখ তেল তেলে স্নিগ্ধ। আমার বিভ্রম আরও বেড়ে গেল। কীরকম মনে হলো আমাকে ফেলে রেখে ওরা সবাই কোথায় চলে যাচ্ছে। ছর্দি বোধহয় নিজের কিছু জিনিস ভুলে গিয়েছিল, তাই একবারটির জন্য ফিরে এসেছে। যাক, তাই যাক, আমি এখন সব শেষের জন্য প্রস্তুত। যা ঘটার তো তা ঘটবেই। হঠাৎ মাথার মধ্যে মায়ের অর্ধেক কান্না অর্ধেক মমতা মাখানো ডাক শুনতে পেলুম, জ্যোতি, জ্যোতি রে। ঘাড় সামান্য বেঁকিয়ে ছর্দির দিকে চাইলুম। ছর্দি আমার পাশে বসে পড়ে ঝলক ঝলক হেসে বলল, উঠেছিস? একখানা ঘুম দেখালি বাবা। কটা বাজে জানিস? 3:30। বিকেল 3:30, প্রায় 24 ঘন্টা ঘুমলি। দাঁড়া দিদি, মেজদিকে ডাকি। এইবারে এই ছুতোয় ও চলে যাবে। প্রাণপণ চেষ্টায় আমি ছর্দির আঁচলে একটাই দুর্বল টান দিলুম। বস না ছর্দি। বাহ, তোকে মুখ ধুতে, জামা কাপড় ছাড়তে হবে না, খেতে হবে না? আগে মুখ ধুয়েই খেতে হবে। কীরকম চি চি করছিস দেখছিস না? ছর্দি ছুটতে চলে গেল। আমার দিদি
খুব গম্ভীর প্রকৃতির, দায়িত্বশীল, মায়ের চেয়েও যেন বড়, মেজদিও কতকটা তাই। কিন্তু ছোটদি টুলটুল কথায় কথায় হাসে। হাসলে ছোটদির ঝকঝকে দাঁত দেখা যায়। সামনে পেছনে বাতাস লাগা গাছের মতন ছোটদি দোলে। ছোটদির অদ্ভুত অদ্ভুত কথা আছে, আদরের ডাক আছে। সিঁড়ি দিয়ে লাফ দিয়ে দিয়ে নামতে নামতে বলে, মাং দিদিং খিদিং পেছিং কখনং হবিং ক্রিস মিশনং ব্যর্থং ব্যর্থং। অর্থাৎ ও ইতিহাস পড়ছিল। ক্রিস মিশনের ব্যর্থতার কথা পর্যন্ত পড়েছে, আর পারছে না। এবার ওকে খেতে দিতে হবে। ভুলুকে ও কখনো বলে ভুলিও কাজ দাস সেকেন, কখনো ভুল ভুলাইয়া, কখনো সাদা শীতে ভুল মহারাজ। শুধু বলে না, চটকে চটকে উৎখাত করে দেয় একেবারে। যতক্ষণ না ভুলু ওং মা ওং দিদি দেখো না বলে নাকি সুর ধরছে। অমন যে গম্ভীর দাদা MSc করে রিসার্চ করছে, চোখে সোনালি চশমা, তাকেও ছোটদি ছেড়ে কথা কয় না। কখনো বলবে গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরে, কখনো বলবে এই যে গ্যালিলিও আঁকটা কষে দিন তো। দাদার একটা অদ্ভুত শাসন আছে। বা হাত দিয়ে দাদা নেটা তো, বা হাতের শুধু তর্জনে দিয়ে গালের ওপর চড়াত করে মারে, ভীষণ লাগে। আমি অনেকবার খেয়েছি, ছোটদিও খেয়েছে। যে দাদার কাছে পড়তে যাবে সেই একবার না একবার খাবে। ওই রকম এক আঙুলের চড় খেয়েও ছোটদি এক হাতে গাল চেপে বলবে, উহ এ কি চড় কোভস্কি রে বাবা, মাথাটা যে গোলো ভিস হয়ে গেল, আগগুলো প্যাঁক প্যাঁক করে পালিয়ে যাচ্ছে। ছোটদি সবে শাড়ি ধরেছে, তাই ছোটদিকে আমার কেমন অচেনা লাগে। বড্ড বেশি মেয়ে, আর মেয়ে দেখলেই আমি কুঁকড়ে যাই। মেয়েরা আমাকে দেখলে হাসে, নিজেদের মধ্যে কী সব চুপি চুপি বলা বলি করে। মেয়েদের ছায়া আমি পারতপক্ষে মাড়াই না। ছোটদিটা ইদানিং ফ্রক স্কার্ট ছেড়ে সেই ভয়ঙ্কর মেয়েদের দলে ভর্তি হয়েছে। দরজা দিয়ে গামলা, মগ, গামছা, তোয়ালে আরও কি নিয়ে মেজদি ছোটদি ঢুকল। মেজদি বলল, জ্যোতি নিজে নিজে দাঁত টাত মাজতে পারবি তো? আমি দেখলুম কনুয়ে ভর দিয়ে আস্তে আস্তে উঠতে পারছি। মুখ টুক ধুয়ে ছোটদির কাঁধে ভর দিয়ে কল ঘরে যাচ্ছি। ছোটদি বলল, জটিয়া বাবা কথা বলছিস না কেন রে? রাগ করেছিস আমার ওপর? আমার চোখ জ্বালা করছে। কলঘরে ঢুকে চোখের জল লুকোই, দোতলায় ধরা জল। কল থেকে যদি জল পড়তো তো কলটা খুলে রেখে আমি খানিকটা শব্দ করে কেঁদে নিতে পারতুম। নিজের এই সব প্রবৃত্তিতে আমার নিজের ওপর ঘৃণা আরও বেড়ে যায়। ছেলেরা, আমার বয়সের ছেলেরা কাঁদে না। দাদাকে দেখেছি ফার্স্ট ক্লাস ফসকাতে ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু দিদিদের মতো কান্নাকাটি করেনি। কেমন গুম হয়েছিল অনেক দিন। যখন জ্যাঠামশাই মারা গেলেন, বাবা জ্যাঠামশাইকে ভীষণ ভালোবাসতেন। শ্মশান থেকে এসে দাঁড়ালেন, মুখটা যেন ঝলসে গেছে। সেই কালচে ভাব বাবার মুখে এখনো আছে, কিন্তু কাঁদতে দেখিনি। আমি যে কোনো মতেই আমার বাবার মতো দাদার মতো নই, হতে পারছি না। এটাই প্রমাণ করে মানুষ হিসেবে আমি কত নিকৃষ্ট। ভালোবাসবার মতো, পছন্দ করবার মতো আমার মধ্যে কিছু নেই। মেজদি দরজায় টোকা দিচ্ছে। জ্যোতি, হলো, সাড়া দে একটা। অনেক কষ্টে গলা পরিষ্কার করে বললুম, যাচ্ছি। নিজের গলাটা নিজের কানেই হত কুৎসিত লাগলো।
3-4টে স্বর বেরোচ্ছে যেন। কি করে আমি তাড়াতাড়ি করব? জুতোর মধ্যে পা গলানোর মতো আমার নিজেকে যে শরীরের মধ্যে গলাতে হয়। বাবা বাবা আমার সঙ্গে কথা বলছেন। বাবা, কি ভীষণ ভয় পাই বাবাকে। সম্ভ্রম করি আমার মতো একটা অবাঞ্ছিত উৎপাত কুরূপ নির্গুণের সঙ্গে বাবা আলাদা করে কি কথা বলতে চেয়েছেন। ভয়ানক ভয়ে প্রায় মাটির সঙ্গে মিশে আমি দাঁড়িয়ে আছি। বসো জ্যোতি, বাবার চেম্বার এটা। রাত 9টা, সবেমাত্র শেষ মক্কেল। সেই সঙ্গে মুহুরী কাকা চলে গেলেন। অত বড় গদিওয়ালা চেয়ারে আমার হালকা শরীরটা রাখতে আমার ভয় করছিল। এত হালকা আমি, যদি আবার। শরীরটা এখন কেমন বোধ করছো? মুখ নিচু করে বলি, ভালো। সত্যি, মাসখানেকের ওপর আমি বাড়িতেই আছি। অহরহ ফলের রস, দুধ, ছানা, ডিম খাচ্ছি। তাকিয়ে দেখি আমার বাইরের চেহারাটা একটু একটু চকচকে হয়েছে বটে, চোখের সেই গর্তে বসা ভাবটা নেই আর। গালটালগুলো অত কালো নেই। চুল কাটা হয়নি অনেক দিন। মাথার পেছনের কতকগুলো চুল কীরকম খাড়া থাকতো, এখন সেগুলো বসে গেছে। চুলগুলো বড় হয়ে ঘাড়ের কাছে কেমন একটু পাকিয়ে গেছে। কিন্তু এসবই তো বাইরের। ভেতরে আমি প্রায় সেই একই রকম কৃষ্ণকায় কাষ্ঠ কঠিন নির্বান্ধব জ্যোতি দ্য ডার্ক। রাতের আধার সবুজ বাতের লক্ষণের গণ্ডির প্রান্ত থেকে রোজ উকে ঝুঁকে মারে। আমার আসল জায়গা আমি জানি, সবুজ আলোর বৃত্তের ওপারে, ওই অন্ধকারে, অজানায়। যা পাচ্ছি আমার প্রাপ্য বলে পাচ্ছি না। নারী জাতির চরিত্রে অসীম করুণা, তাই তার থেকে আমার মতো অভাজন কিছু পায়, নিজস্ব কোনো গুণে নয়। বাবা গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন, খোঁজ নিয়ে জানলাম গত 3 দিন 4 মাস তুমি স্কুলে যাওনি। কোয়ার্টার বলি পরীক্ষাটাও মিস করেছো কেন? কেনটা বাবা খুব ইতস্তত করে জিজ্ঞেস করলেন, যেন বাবাকে আমি যতটা লজ্জা পাচ্ছি, ভয় করছি, বাবা তার চেয়েও ভয় লজ্জা আমাকে পাচ্ছেন। আমি কিছুই বলতে পারছি না। যে চেয়ারে আমি বসে আছি তারই পাশে আমি দাঁড়িয়ে আছি, অসহায়, উদাসীন। পড়াশোনা করতে ভালো লাগছে না জ্যোতি? তোমার প্রোগ্রেস তো খারাপ নয়। এই সময় দাদা বাড়ি ফিরল। সে টেবিলের কাছাকাছি দাঁড়িয়ে গেল। বাবার দিকে একবার, আমার দিকে একবার চাইছে, চোখে খুব দুশ্চিন্তা। সুইং ডোরটা খুলে আস্তে আস্তে ঘরে ঢুকে এলো বড়দি, পেছনে মেজদি, ছোটদি, মাও। ওরা কি আড়ালে কোথাও অপেক্ষা করেছিল? দিদি বলল, জ্যোতি, হ্যাঁ আজ তোকে বলতেই হবে। স্কুলে তোকে কে এমন কি বলেছে যে স্কুলে যাবার নাম করে? মেজদি বলল, জ্যোতি, তোকে যদি বদমাস লোকে ধরতো, তুই যদি হারিয়ে যেতিস। ও কি রে, তুই কাঁদছিস? আমার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়ছিল, ভীষণ জ্বালা করে। আমি দেখতে পেলাম মা আমার মাথার কাছে দাঁড়িয়ে, ছোটদি কাঁদছে। বাবা বললেন, ঠিক আছে, শরীরটা ঠিক করে নাও, দেখি কি করা যায়। আমি তখন উঠে দাঁড়াচ্ছিলাম। পাতালের দেবতা আমাকে 2 হাতে ফিরিয়ে দিচ্ছিলেন, তাই আমার হাতে হাত, পায়ে পা, চোখে চোখ, কানে কান, সব খাপে খাপে বসে যাচ্ছিল। কাটা দরজাটা দিয়ে ভেতর বাড়িতে যেতে যেতে শুনতে পাচ্ছিলাম বাবা আস্তে করে বলছেন, আর মনটা জ্যোতি, মনটাকেও ঠিক করো, শক্ত সমর্থ। বাবা হয়তো আর বলেননি, কিন্তু গুনগুন করছিল
আমার কানের সন্নিকটে বাবার গলা, মন মন মনটা জ্যোতি, মন। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন।